পঞ্চম শ্রেণী তোমাদের অলরেডি অনেক স্কুলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবারে শুরু হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু 20 নাম্বারের হবে। প্রথমটা হচ্ছে 10 নাম্বারের, সেকেন্ডটা হবে কিন্তু 20 নাম্বারের। 20 নাম্বারের দেখো মোট শর্ট প্রশ্ন আসবে, মানে 1 নাম্বারের প্রশ্ন আসবে 6 নাম্বার, 2 নাম্বারের প্রশ্ন 4টে আসবে 8 নাম্বার, 3 নাম্বারের প্রশ্ন 2টো আসবে 6 নাম্বার। তাহলে মোট হচ্ছে কত নম্বরের পরীক্ষা? 20 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, তো এই 20 নাম্বারের পরীক্ষা কিন্তু আমরা একদম প্রথম থেকে, মানে একদম প্রশ্নবিচিত্রার স্কুল 1 থেকে আমরা শুরু করছি। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তো আমরা প্রথম কোন বিষয় শুরু করছি? প্রথম হচ্ছে আমরা গণিত বিষয় শুরু করছি। গণিত বিষয়ের একদম প্রথম যে স্কুলটা আছে 1 নম্বর এসি ইনস্টিটিউশন মালদা, এই স্কুলটা কিন্তু শুরু করব। ওকে, তো যারা কিন্তু চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, সমস্ত ভিডিওগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দেওয়া যাচ্ছে, তারাও কিন্তু এই প্রশ্নচিত্রটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, তো 1 নম্বর কি আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা দেখো, কালি কাকে বলে? প্রথমে প্রশ্ন কি দিয়েছে অঙ্কের, কালি কাকে বলে? কালি কি হচ্ছে দেখো, আমি লিখে রাখছি। দেখো দেখো কালি, তো কালি কাকে বলে? দেখো, কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে, তাহলে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে, কোন একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালি বলে। তাহলে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালি বলে। এই যে কালি, এর আরেকটা আমরা কি জানি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল, আমরা কিন্তু এই ক্ষেত্রফলটার সঙ্গে পরিচিত। কালি যখন হয়েছে যেন একটু অন্যরকম অডড লাগছে, তো কালি যদি প্রশ্ন পড়ে যে কালি কাকে বলে, তোমরা যদি ক্ষেত্রফল কাকে বলে লেখো সেক্ষেত্রে কিন্তু উত্তর একই হবে। কালির একটা জিনিস কি? ক্ষেত্রফল। বুঝতে পারলে? এবারে চলে আসো দ্বিতীয় প্রশ্নটা। কয়েকটা সমবিন্দু সরলরেখা অথবা সমরেখ বিন্দুর ছবি এঁকে দেখাও। তো সমবিন্দু সরলরেখা কোনটা? যেখানে হবে মাঝখানে একটাই বিন্দু, এখান থেকে আমি সরলরেখা টানছি, এরকম একটা সরলরেখা টানলাম, আবার এই একটা সরলরেখা আসলো, এই একটা সরলরেখা আসলো, যে এই সমস্ত সরলরেখাগুলো একই বিন্দু ছেদ করছে। দেখেছো? এই যে বিন্দুটা হচ্ছে, এটা কি বিন্দু হবে? সমবিন্দু সরলরেখা। ওকে, এবার ধর এখানে নিলে এ বি সি ডি ই এফ জি এইচ। ওকে, তো এই যে সমস্ত সরলরেখাগুলো কিসে? একটা বিন্দুতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে কি? সমবিন্দু সরলরেখা। এবার দেখো কি দিয়েছে, সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু মানে কি? আমি একটা এরকম সমান্তরাল সরলরেখা টানলাম, ধরো এ আর বি। ওকে, এটা কিন্তু অসীম। এই সরলরেখাটা যত দূর পর্যন্ত যেতে পারে, এই যে তীর চিহ্ন দেওয়া মানে কি? অসীম। ঠিক আছে, এইগুলো তীর চিহ্ন হবে, আগের এগুলো, মানে এগুলো সব সরলরেখা কি হয়? অসীম হয়, মানে যতদূর পর্যন্ত টানা যেতে পারে। এবার এর মধ্যে আমি ধরো 3টি বিন্দু নিলাম, একটা এ একটা বিন্দু, এ একটা বিন্দু, আর এ একটা বিন্দু। এখন এই 3টি বিন্দু হচ্ছে একই সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে একটা সরলরেখা এঁকেছি এবং এই একটা সরলরেখার মধ্যে আমি 3টে বিন্দু, 3টে 5টা 7টা যতগুলো বিন্দু আঁকতে পারি আমরা। ঠিক আছে, যেগুলো কি হবে? যেগুলো কিন্তু একই সরল রেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, একে আমরা কি বলবো? সমরেখ বিন্দু বলবো। এখানে ধরো সি ডি ই আর এফ, তাহলে এখানে ডি ই আর এফ হচ্ছে কি? 3টে সমরেখ বিন্দু। তাহলে ডি কোমা ই কোমা এফ, তিনটি সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম?
এবার চলে আসো গয়েরটা। 64 গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতগুলি থাকবে, মানে 64টা গুলিকে, গুলি মানে কাঁচের গুলি বা পাথরের গুলিকে যদি আমরা বর্গাকারে সাজাই প্রতি সারিতে কতগুলি গুলি থাকবে। আমরা কি করবো, প্রথমে 64কে লসগু করবো। 64 একে যদি লসগু করি, 2 দিয়ে ভাগ করলে 64 কত হবে, 3 দুগুণে 6, 2 দিয়ে 4, 32। আবার 2 দিয়ে 2 1 2, 2 1 2 মানে এখানে 1 পর থাকছে কারণ 1 10 12, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে 8 2 16, মানে ভাগ করে করে যাচ্ছি আমরা, ঠিক আছে। আবার 2 দিয়ে 4 2 8, আবার 2 দিয়ে 2 2 4। তাহলে কি করে করে গেলাম, আমরা ভাগ করে করে গেলাম। এবার আমরা কি লিখব ডান দিকে, 64 সমান 2 গুণিত কতগুলো 2 আছে দেখো, 1 2 3 4 5 6টা। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 লিখে দিলাম। এবারে দেখো কি হবে, এবার দেখো এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, ঠিক আছে। যদি আমরা এইরকম করি সেক্ষেত্রে কি হবে, 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কত হবে এখানে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কতগুলো বর্গাকারে সাজাতে পারবো আমরা 8টা বর্গাকারে সাজাতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন কি দিয়েছে, এখানে দিয়েছে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতগুলি গুলি থাকবে। তাহলে প্রতি সারিতে, তাহলে কি লিখবো আমরা, প্রতি সারিতে 8টি করে গুলি থাকবে। ওকে, দেখতে পেলে। এবার চলে আসো ঘয়েরটা। কি দিয়েছে, বদমাস এর বি এর অর্থ কি, এটি কয় প্রকার। এখন বদমাস যদি আমরা লিখি, আমরা বদমাসটা ধরো এখানে বদমাসটা লিখছি, BODMAS, বদমাস। এখন এই বদমাসের এই বি মানে কি, বি মানে ব্র্যাকেট, বি মানে কি, বি মানে ব্র্যাকেট, BRACKET, ব্র্যাকেট। এই ব্র্যাকেটের বাংলা হচ্ছে কি, বন্ধনী। তাহলে বি মানে ব্র্যাকেট, যার বাংলা কি বললাম, বন্ধনী। ওকে, এখন বন্ধনী কত প্রকার, বন্ধনী আমরা কি কি বন্ধনী জানি, আমরা জানি প্রথম বন্ধনী, আমরা জানি দ্বিতীয় বন্ধনী, আমরা জানি তৃতীয় বন্ধনী। আমরা বন্ধনী 3টে জানি, কিন্তু আরো একটা বন্ধনী আছে, রেখা বন্ধনী। তাহলে মোট কটা বন্ধনী হলো, 1টা 2টো 3টে 4টে। তাহলে বন্ধনী কত প্রকার হলো, 4 প্রকার, 4 প্রকার। তাহলে বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী, বন্ধনী 4 প্রকার। কি কি, একটা হচ্ছে প্রথম বন্ধনী, এই যে এইটা আমি আবার দেখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে কি প্রথম বন্ধনী, এইটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে, এটা তৃতীয় বন্ধনী। আর এই যে দেবে দুটো সংখ্যার উপর দেবে, ধরে লেখা আছে 8 গুণিত 6, এরপরে দাগ দেওয়া আছে সরল করার অঙ্কতে, এটা হচ্ছে কি রেখা বন্ধনী। প্রথম হচ্ছে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এভাবে কিন্তু স্টেপ ওয়াইজ, মানে পরপর পরপর তোমাদের করতে হবে। ওকে, এবার চলে আসি পরের প্রশ্ন, 1টা। 3 5 সমান মানের দুটি ভগ্নাংশ লেখো। মানে এই যে 3/5 লেখা আছে, এর সমান মানের আরো দুটো ভগ্নাংশ লিখতে হবে। আমরা যদি গুণ করি বেরিয়ে যাবে, ধরে নিলাম 3/5, ধরে লিখলাম 3/5। তো 3/5 সমান মানের, তাহলে আমরা সমান দিয়ে রাখলে 3 গুণিত 2, 5 গুণিত 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে এর সমান হচ্ছে, এইটা হচ্ছে 6 10। যদি আরেকটা করি, সমান দাও 3 গুণিত 3 আর 5 গুণিত 3, তাহলে কত হবে, 3 3 9 আর 5 3 15। একটা হচ্ছে 15 9। যদি এটা কাটাকুটি করো তোমরা কিন্তু 3 5 পাবে। তাহলে এর
সমান মানের দুটো ভগ্নাংশ হচ্ছে কি 6/10 আর 9/15। এরপর তোমরা 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, এরপর তোমরা 4 দিয়ে গুণ করলেও হবে, 5 দিয়ে গুণ করলেও যেটা হবে সেটা। ঠিক আছে, এরকম কিন্তু এটা গুণ করা খালি। ওকে, এবার চলে আসি পরেরটা, 4টা। 10 টাকা 1 পয়সা সমান কত টাকা? 10 টাকা 1 পয়সা সমান কত টাকা? তাহলে কি হবে এটা? আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে কি জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 10 টাকা সমান কি হবে? 10 টাকা সমান অ্যাকচুয়ালি 100কে 10 দিয়ে গুণ করলে হবে। এবার 1 পয়সা, যদি 1 টাকা সমান 100 পয়সা হয় তাহলে 1 পয়সা সমান কি হবে? 100 ভাগের 1 ভাগ মানে 1/100 হবে, এত টাকা। ওকে, এবার 10 টাকা 1 পয়সা কি দিয়েছে? 10 টাকা 1 পয়সা। এটা সমান কি হবে? 10 যোগ 1/100, যেটা করেছি আমরা এখানটাতে, এটি আবার বসিয়ে দিলাম, এত টাকা। তাহলে কি হবে এখানে? 10 যোগ 0.01। যদি আমরা এই 1কে 100 দিয়ে ভাগ করি 0.01 হবে। এবার যোগ করলে কত হবে? 10.01 টাকা। বুঝতে পারলে? তাহলে 10 টাকা 1 পয়সা সমান কত হবে? 10.01 টাকা, 10.01 টাকা। ওকে, ক্লিয়ার? তাহলে 1-এর দাগের গুলো হয়ে গেল। এবার চলে আসি 2-এর দাগের। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। সরল করো। প্রথমে একটা সরল করা দিয়েছে, আমরা সরল করাটা প্রথম করে নিই। কি দিয়েছে? 6 গুণিত 5 গুণিত 4 ভাজিত 8 ভাজিত 5 গুণিত 7। এই দেখো সরল করাটা দিয়েছে। এইটা প্রথমে আমরা কি করবো? বদমাস নিয়ম মেনে কিন্তু সরল করাটা করবো। ওকে, তো এখন 6 গুণিত 5 গুণিত 4, এখানে যে ভাগ আমি গুণ করব, গুণিত 1/8, আবার গুণ চিহ্ন দেবো, ভাগ আছে 1/5 গুণিত 7। আমরা ভাগ ছিল কি করলাম? আমরা গুণ হিসেবে করলাম, তার জন্য কি করলাম? 1/8 করলাম আর 1/5 করলাম। ওকে, এবার যদি আমরা কাটাকুটি করি কি করে হবে দেখো। দেখো 4 2 8 আর এই 5 কেটে দাও। তাহলে এই 5 কেটে দিলাম আর এই 4 2 8 করলাম। তাহলে কি পড়ে থাকছে আমাদের এখন হাতে? আমাদের হাতে পড়ে থাকছে 6 গুণিত 2 গুণিত 7। ঠিক আছে, এটা পড়ে থাকছে না? এখনো তো কাটাকুটি যাবে। 2 3 6, এটা নিচে ছিল 2টা, 6টা উপরে ছিল, 2 3 6। তাহলে এটা কিন্তু পড়ে থাকছে না। 3 এর সঙ্গে 7 গুণ করতে হবে। 3 গুণিত 7 সমান 21 হবে উত্তর। দেখতে পাচ্ছ কাটাকুটিটা কেমন করে করলাম? এইভাবে কিন্তু সরল করা হয়। ওকে, দেখতে পাচ্ছ? দেখে নাও কিভাবে সরল করাটা হয়েছে। প্রথমে 4 কে কেটেছিলাম, 4 2 8, 5 কেটেছিলাম, 2টা নিচে ছিল, 2 3 6, 3 রয়ে গেল, পুরো 3 রয়ে গেল। এই 3 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 21 হবে উত্তর। মানে সরল করার উত্তর হবে 21। ঠিক আছে, এবার চলে আসো ক্ষয়েরটা। স্থানীয় মানে বিস্তার করে লেখো। কত আছে? 4 5 6 7 দশমিক 83। 4 5 6 7 দশমিক 83 এটা দিয়েছে। তাহলে কি করব আমরা এটাকে? 4 গুণিত 1000 যোগ 5 গুণিত 100 যোগ 6 গুণিত 10 যোগ 7 যোগ, এবার দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে 8 আছে, তাহলে 0.8/10 যোগ
আবার দুটো সংখ্যা পরে 3 আছে, 3/100। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, গুণ করো, 4000 যোগ 500 যোগ 660 যোগ 7 যোগ তারপরে 8/10 যোগ 3/100। বুঝতে পারলে অঙ্কটা কি হবে বলো? দেখতে পেলে? এইভাবে যদি এইরকম দশমিকের দেয় স্থানীয় মান বিস্তার, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে অঙ্কগুলো করবে। ঠিক আছে, এবার চলে আসো পরেরটা, চিত্র সহ সংজ্ঞা দাও সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কিভাবে সংজ্ঞা দেবো, কি লিখবো আমরা, এখানে লিখে নিই সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরল রেখা, সরল রেখা। ওকে, কি উত্তর দেবো না, একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরল রেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরল রেখাকে সমান্তরাল সরলরেখা বলে, সমান্তরাল সরল রেখা বলে। তাহলে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরলরেখা সমান্তরাল সরলরেখা বলে, মিলিত না হয় তাকে সমান্তরাল সরলরেখা বলে। ধরো আমি একটা সরলরেখা টানলাম, এই সমান চলে যাচ্ছে, এই সমানটা অসীম কিন্তু এই অযথা দূর পর্যন্ত চলে যাবে। তার নিচে আবার একটা সরলরেখা টানছি, বক্ররেখা নয়, একদম সরল রেখা টানলাম। এই দুটো সরলরেখা কি কখনো মিলে যাবে? এরকম সোজাই চলে যাবে, যুগ যুগ চলেই যাচ্ছে, বহুদূর চলে যাচ্ছে, অসীম, যার কোনো শেষ নেই। ঠিক আছে, এইরকম পাশাপাশি মানে পরপর এরকম আরো আমি টানতে পারি পরপর। ঠিক আছে, তাহলে এইরকম পরপর 2, 3, 4, 5টা যত খুশি যদি পরপর চলেই যায়, এর গায়ে এই রেখাটার গায়ে উঠবে নি, আবার এই রেখাটার গায়ে উঠবে নি, এরকম চলেই যাবে। এইরকম সরলরেখা কি বলবো আমরা, সমান্তরাল সরলরেখা বলবো। ওকে, এবার চলে আসো, রাম আমবাজার থেকে 151.50 টাকা দিয়ে এক এক ঝুড়ি আম কিনলো। বাজারে গিয়ে সেই আম 176 টাকা বিক্রি, 151 টাকা 50 পয়সায় কিনেছে, 176 টাকা বিক্রি করছে, সে কত টাকা বেশি পেল? তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বেশি পেল মানে কি, বিয়োগ হবে এখানে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে উত্তরটা, ভাগ করে নি উত্তরটা। দেখো 100 বিক্রি করেছে, প্রথমে হবে কি বিক্রি করেছে কত টাকায়, 176 টাকায়। কিনেছে কত টাকায়, কিনেছে 175 টাকা 51 পয়সা। তাহলে 151 টাকা 50 পয়সা, 151 টাকা 50 পয়সা, 76.002। ঠিক আছে, তাহলে বিক্রি করেছে 176 টাকায়, কিনেছে 151.50 পয়সায়, মানে টাকায়। এবার যদি আমি বিয়োগ করি তাহলে মোট লাভ বা বেশি পেল। বিয়োগ করলে কত হবে, এখানে শূন্য আছে, মানে 10 ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি হবে এখানে 50। এবার 1 থেকে 6 বার দিলে কত হবে, এখানে 10 ধরেছিলাম, 0 0 0, 5 পর 6 7 8 9 10, 5 কাট 5, হাতে 1, 1 1 2 2 3 4 5 6, 4 কাট 4, 7 5 পর 6 7 2 8 2, তাহলে 24.50, মানে 24 টাকা 50 পয়সা সে বেশি পেল। তাহলে কত লাভ হলো রামের, তাহলে লিখবো অতএব রাম 24.50 টাকা বেশি পেল, হয়ে গেল অঙ্কটা।
এবার চলে আসো পরেরটা, ছোট থেকে বড় সাজাও, মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। তো এইগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড় সাজাবো। প্রথমে আছে 0.005, 0.05, 0.5। তো এর মধ্যে কি হবে দেখো, এইটা মানে কি? আমি 3টে দাগ টানলাম। এইটা মানে কি? 5-এর পিঠে দশমিক মানে 1, 1টা 2টো 3টে শূন্য। দশমিকের পর কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে সংখ্যা আছে। তাহলে এখানে 1-এর পর কটা শূন্য বসবে? 1টা 2টো 3টে শূন্য বসবে। আবার এখানে 5 লিখলাম, দশমিকটা 1, কটা সংখ্যা আছে? 1টা 2টো, 1টা 2টো। 5 লিখলাম, দশমিকটা 1, কটা সংখ্যা আছে? 1টা। তাহলে দেখো এখানে আছে 5-এর পিঠে 1000, 5/1000। এখানে আছে 5/100। এখানে আছে 5/10। এবার দেখো যদি নিচের গুলো অসমান থাকে তাহলে কি বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট? বুঝতে পারবো কি? সম্ভব নয়। তাহলে নিচের গুলোকে আমাকে সমান করতে গেলে কি করতে হবে? আমাদের নিচেতেও শূন্য খাওয়াতে হবে আর উপরেও শূন্য খাওয়াতে হবে। এখানে নিচেতে দেখো 1000 আছে, এখানে 100 আছে, এখানে 10 আছে। তাহলে এটা 1000 করতে গেলে কি করবো? 100টাকে একটা শূন্য বসাবো নিচে, তাহলে 1000 হয়ে গেল। যেই একটা নিচে শূন্য বসালাম উপরেও একটা শূন্য বসাবো, তাহলে 50 হয়ে গেল উপরটাতে। এখানে এই একটা শূন্য বসালাম 100, উপরে একটা শূন্য বসালাম, তাও কিন্তু এখনো হয়নি। আবার একটা শূন্য বসিয়ে 1000 করলাম, আবার একটা শূন্য বসিয়ে 500 করলাম। তাহলে 5/1000, 50/1000 আর 500/1000। এবার বলো কে বেশি আর কে কম, মানে কোনটা সব থেকে কম আর কোনটা সব থেকে বেশি? তাহলে সব থেকে বেশি কোনটা হবে? সব থেকে বেশি হবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে সব আমি কে বলছি ছোট থেকে বড়, তাহলে 0.005টা সব থেকে আগে রয়ে গেল, তারপরে 0.05 রয়ে যাবে, তারপরে 0.5 হবে। বুঝতে পারলে অঙ্কগুলো কেমন করে হচ্ছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে। ওকে, চলে আসা পরের প্রশ্ন, 3-এর দাগের। কি দিয়েছে দেখো, শুভঙ্কর একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ আর 8/39 অংশ হলুদ রং করেছে। কত অংশ রং করা বাকি আছে? তাহলে একটা বাঁশের এতগুলো অংশ রং করেছে, তাহলে 3টে যোগ করলে মনে হচ্ছে আমাদের হয়ে যেতে পারে। হয়ে গিয়ে লাস্টে বিয়োগ করতে হবে। তো কি আছে এখানে? 2/13 যোগ 1/3 যোগ আর 8/39, 8/39। এবার এটা হচ্ছে আমাদের অঙ্ক দিয়েছে। এই 13, 3, 39 আমরা লসাগু করবো। 13, 3 আর 39 লসাগু করি, আমাদের কত লসাগুতে হবে দেখো, 3 দিয়ে দিই খাওয়াই। 13, 3 1 কে 3, 3 13 39। আবার 13 দিয়ে খাওয়াবো, 1 1 1। তাহলে 13 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? নীল লসাগু 3 গুণিত 13 সমান 39ই হবে। তাহলে এখানে লসাগু কত হলো? 39 হয়ে গেল। এবার নিচের সঙ্গে নিচের ভাগ, 13 কে 39 দিয়ে ভাগ করলে 13 কে 13 1 কে 13, 13 2 26, 3 3 39, 3। এবার 3 বেরোলো ভাগফল, ভাগফলের সঙ্গে 2 গুণ, তাহলে 3 গুণিত 2, 3 গুণিত 2 যোগ 3 13 39 13, তাহলে 1 গুণিত 13 যোগ 39 1 39, তার মানে 8 গুণিত 1। এবার 3 2 6 যোগ 13 1 কে 13 যোগ 8 1 কে 8/39। তাহলে যোগ করলে কত হবে? 13 6 19, 19, 19-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 19 1 20, সাথে 27, 27-এর 39 হচ্ছে আমাদের এখানে। এবার কাটাকুটি করলে কত হবে? 3 দিয়ে কাটাকুটি করো, 3 9 27, 3 13 39। দেখতে পেলে 9/13 অংশ, 9/13 অংশ বেরোলো। প্রশ্ন দিয়েছে যে কত অংশ রং করা বাকি আছে। তাহলে কি করতে হবে? ধরি অংশ সমান মোট অংশ ধরতে হবে 1 অংশ। এখন বাকি আছে রং, তাহলে কত অংশ হবে? 1 বিয়োগ 9/13 অংশ। তাহলে কি হবে? এখানে নিচে 13 লসাগু রয়ে গেল, উপরে 13 1 কে 13 মাইনাস 9, তাহলে 4/13 অংশ এখনো রং করা বাকি আছে। তাহলে এখনো রং করা বাকি আছে কত অংশ? 4/13 অংশ। পাশে লিখে দেবে যে এখন রং করা বাকি আছে
4/13 অংশ হয়ে গেল। এবার চলে আসি কয়েকটা। একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 13 মিটার, তাহলে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 13 মিটার। অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এবং দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বাহ, অঙ্কটা তো খুব সুন্দর দিয়েছে। এখন দেখো, একটি বর্গক্ষেত্রের কি লিখতে হবে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 13 মিটার, তাহলে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 13 মিটার। কত মিটার বললাম? 13 মিটার। ওকে, অন্য একটা দেখো, অন্য আয়তক্ষেত্রের প্রস্থ কত দিয়েছে? 13 মিটার। এখন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 13 মিটার দিয়েছে, আর অন্যটার প্রস্থ 13 মিটার দিয়েছে। দৈর্ঘ্য প্রস্থ দুটো কিন্তু আলাদা, এবং দৈর্ঘ্য হচ্ছে তার প্রস্থ থেকে 7 মিটার বেশি। 7 মিটার বেশি। দৈর্ঘ্য কত হবে? 13 মিটার ছিল, তার সঙ্গে 7 মিটার যোগ করো, 13 সাথে কত হবে? 20 মিটার। তাহলে আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে 13 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এখন তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এখানে 13 মিটারের স্কয়ার, 13 কে 13 দিয়ে গুণ করলে কত হবে? 169 বর্গমিটার, বর্গমি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে গেল? 169 বর্গমিটার বেরিয়ে গেল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 20 গুণিত 13 মিটার। তাহলে কত হবে? 20 সঙ্গে 13 গুণ করলে 260 বর্গমিটার, 260 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়েছে? এখানে কি পেলাম আমরা? দেখো, এখানে পেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 260 বর্গমিটার। দুটোই পেয়ে গেলাম, দেখতে পেলে। এবার লাস্ট অঙ্ক, সরলরেখা ও সরলরেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করো। ঠিক আছে, এখন তুলনা মানে পার্থক্য। রেখাংশ আর রশ্মি পার্থক্য লিখবো। ঠিক আছে, এখন সরল রেখার, এটা হচ্ছে সরল রেখা, সরল রেখাংশ আর রশ্মি। দেখো, সরল রেখা দুদিকেই বাড়তে পারে, সরল রেখাংশ লিমিটেড, রশ্মিটা একদিকে বেরিয়ে যাবে। মানে আমি একদিক থেকে লাইট মারছি, অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একদিকে যেটা কিন্তু যেতে পারবেন আর। এবার সরল রেখার কি হচ্ছে? দেখো, এটা অসীম, তাহলে কি প্রান্তবিন্দু থাকবে? তাহলে সরল রেখার প্রান্তবিন্দু নেই, সরল রেখার প্রান্তবিন্দু নেই। সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু। তাহলে সরল রেখার প্রান্তবিন্দু নেই, সরল রেখাংশে দুটি প্রান্তবিন্দু, আর রশ্মির একদিকে প্রান্তবিন্দু। দুখানা পার্থক্য হয়ে গেল, এটা ছবি হয়ে গেল, একটা হয়ে গেল। আর এটা কি হবে? সরল রেখাটা কি হবে? দৈর্ঘ্য পরিমাপ যোগ্য নয়। মানে কি? দৈর্ঘ্য পরিমাপ করা যাবে না, যেহেতু প্রান্তবিন্দু নেই, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করবো কি করে? এটা কি হবে? সরল রেখাংশ দৈর্ঘ্য পরিমাপ যোগ্য। আর রশ্মি কি হবে? এটাও দৈর্ঘ্য পরিমাপযোগ্য নয়,
পরিমাপ যোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।